শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন, আমরা নিয়মিত যে সমসাময়িক বিষয় সেগুলো নিয়েই আলাপ করি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেটে জনপ্রত্যাশার প্রতিফলন কতটা, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং মন্ত্রী জনাব মশিউর রহমান রাঙা এমপি, এবং আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ডক্টর জাহিদুর রহমান। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছেন সংসদ সদস্য আওয়ামী লীগের জনাব আহসানুল ইসলাম টিটু। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই জনাব মশিউর রহমান রাঙা এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেটে যে জনপ্রত্যাশার প্রতিফলন কতটা হলো, এটি আলোচ্য বিষয়। আমাদের সাম্প্রতিক সময়ে যদি দেখি, বাজেটের, আপনি দীর্ঘদিন থেকে সংসদে রয়েছেন, বাজেটে যখনই সংসদে বাজেট পাস হয় বা বাজেট উত্থাপন হয়, সেই সময় বিশেষ করে বাজেট যখন উত্থাপন হয়, তখন আমাদের যে একটা রেওয়াজ ছিল বিরোধী দলীয় অফিসে, সংসদের বাইরে প্রতিক্রিয়া জানানো, সরকারি বিরোধী দলীয় প্রত্যেকেই, সেই রেওয়াজটা কি সাম্প্রতিক সময় আপনার কাছে মনে হয় কিনা কিছুটা হলেও কমে গেছে? অর্থাৎ বাজেটের রাজনৈতিক যে গুরুত্ব সেটি কি কমছে কিনা? অবশ্যই 100% কমে গেছে। বিকজ কারণটা হচ্ছে, আপনি দেখবেন যে হয়নি তা কিন্তু নয়। আমরা দেখেছি, পরের দিন আমি পত্রিকায় দেখেছি যে বাজেট নিয়ে উল্লাস করেছে আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা বা আওয়ামী লীগের যারা আছেন তারা উল্লাস করেছেন। কিন্তু বিরোধী দল হিসাবে আমরা কোনো ধরনেরই ওই দিন কোনো কমেন্ট, একটা শুধু কাদের সাহেব পাস করেছেন, সেটা হচ্ছে যে এটা জনবান্ধব বাজেট নয়। আমরা শুধু এটা, আমরা যখন পার্লামেন্ট থেকে বের হয়ে আসি তখন আমাদের সাংবাদিকরা ঘিরে ধরেছিল, বলছিল না কিছু বলতেই হবে। তখন কাদের সাহেবের সঙ্গে মাননীয় চেয়ারম্যান আমাদের দলীয়, ওনার সঙ্গে আমি ছিলাম এবং আরও আমাদের কয়েকজন ছিলেন, চুন্নু সাহেব ছিলেন সাবেক মন্ত্রী। তো উনি তখন একটা বাজেটের তাৎক্ষণিক একটা মানে উনি একটা কি বলে এটাকে, তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন যে বাজেটটা এটা জনবান্ধব বাজেট নয় এবং এই বাজেট বাস্তবায়ন করা অসম্ভব, এই বাজেট বাস্তবায়ন করা সম্ভবই নয়। এবং বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি তাহলেও এই বাজেট, বিগত দিনেও কোনো বাজেটই সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সুতরাং এই বাজেট সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব নয়। তো ওনারা বললেন যে কী কারণে, বলে এটা কারণটা আমরা ব্যাখ্যা দেবো, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পরে ব্যাখ্যা দেবো, কিন্তু এই মুহূর্তে আমি এর বেশি কিছু বলবো না। কারণ আমরা সম্পূর্ণ বাজেটটা আমরা এখনও পড়িনি, কেন বাজেটটা আপনার পড়ার কোনো স্কোপ এই সময় থাকে না। বাজেটে কেন শুনতে হয় তখন বা দেখতে হয়, এখন তো সব তথ্য প্রযুক্তির কারণে সব স্লাইডে দেখায় বাজেটটা, বাজেট পড়তে হয় না। কেন আমরা দেখেছি যে গতবার এই বাজেটটা যখন বাজেট পেশ করতেছিলেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গেই একটা ব্রিফকেস নিয়ে ঢোকেন, এগুলো একটা মানে ফর্মালিটি হয়ে গেছে, একসঙ্গেই ঢোকেন, সঙ্গে আর কেউ থাকবে না, ওনারাই দুইজনেই আসেন। আসার পরে যখন খানিকক্ষণ পরে বাজেট শুরু হলো, বাজেট শুরু হওয়ার সময় দেখা গেল যে তো অর্থমন্ত্রী কথাই বলতে পারছেন না। মানে অর্থমন্ত্রীর উনি জ্বরে ছিলেন এবং ওভারডোজ ওষুধ নাকি আমরা পরে জেনেছি যে অতিরিক্ত ওষুধ গ্রহণ করার কারণে, ড্রাগ বা ওষুধই বলেন, ড্রাগ বললে আদারওয়াইজ হয় শোনা যায়, ঔষধ গ্রহণ করেছিলেন, যার কারণে উনি বক্তব্য দিতে পারেননি। তো আমার কাছে তখন মনে হয়েছিল যে তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বললেন যে ঠিক আছে বাজেট আমি মাননীয় স্পিকার আমি বাজেট বক্তব্য রাখবো। তখন প্রায় এখানে একটা কথা আছে, সেটা বলছি, সেটা শোনেন। সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বাজেট নিয়ে একটা আকার, একটা রয়ের ফোঁটা ভুল করেন নাই, এমন বাজেট বঙ্গবন্ধু কন্যা উনি, আমার কাছে ওই দিনই মনে হয়েছে যে না, উনি আসলে একসময় আরও বড় লিডার হয়তো বাংলা পৃথিবীর মধ্যে হবেন। যে কারো ভালোটা কিন্তু বলতে হয়, খারাপটাও বলবো আমি, ভালোটাও কিন্তু বলতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে মানে একটা জিনিস রিডিং পড়লেও কিন্তু অনেক সময় ভুল হয়, আকারে ভুল হয় বা কোনো একটা শব্দে ভুল হয়। উনি একটি শব্দ ভুল না করে যে বাজেটটা গতবার যে উনি পেশ করেছেন, আমি মানে সারা জীবন যদি ওনাকে সালাম করি পায়ে হাত দিয়ে, তারপরেও কিন্তু আমি এটার ঋণ শোধ করতে পারবো না, সারা দেশের মানুষই পারবে না। বাজেট কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা কথা না, কিন্তু উনি যে পেশ করেছেন বাজেটটা, এটা একটা দেখার মতো জিনিস ছিল, বিষয় ছিল। গতবারের কথা মানে আমরাও অবাক হয়ে গেছি পার্লামেন্টের ভিতরে যে অর্থমন্ত্রী অসুস্থ হয়ে হেলে পড়ে গেলেন, মানে মনে হচ্ছে যে উনি মানে হার্ট অ্যাটাক করেছে এই ধরনের। আমরাও ভয় পেয়ে গেলাম যে পার্লামেন্ট বন্ধ হবে নাকি। পরে দেখি যারা প্রাইম মিনিস্টার চালু রাখলেন এবং বললেন যে ওনাকে নিয়ে ট্রিটমেন্ট যত করালেন করো, আমাকে জানাও, আর আমি বাজেট পেশ করতেছি। উনি একদম মানে এত সুন্দরভাবে করলেন। তো এই বাজেটের কারণটা হচ্ছে
এক নম্বর হচ্ছে যে আগে বাজেট যেটা করা হতো, আমরা যেমন এরশাদ সাহেবের সময় আমরা বাজেট দেখতাম 7,000 কোটি টাকার বাজেট বা 8,000 কোটি টাকার বাজেট এরকমই, এবং সেখানে যেটুকু উন্নয়ন সেটুকুই। এটা কিন্তু কোনো পরিবর্তন করার সুযোগ রাষ্ট্রপতিরও সেই সময় ছিল না। এখন কিন্তু রাষ্ট্রপতি যে কোনো সময় বাজেটের যে কোনো বিষয়ে কিন্তু উনি একটা অধ্যাদেশ দিয়ে জারি করে কিন্তু সেটাকে স্টপ করে দিতে পারেন। এটা কিন্তু আগে ছিল না, এবং এখন এটা কিন্তু করতে পারেন। যার কারণে বাজেটের যেটা, এবং সরকার এবং বিরোধী দল ব্যানার নিয়ে রেডি থাকতো আগে। আমরা তো রাজনীতি 2001 সাল থেকে আমি পার্লামেন্টে আছে, আমি দেখেছি যে বিরোধী দল রেডি হয়ে আছে যে জনহিতকর বাজেট নয়, বাজেট প্রত্যাখ্যান করলাম। আর সরকারি দল বললো আনন্দ মিছিল হচ্ছে, এবং তারপর সব চেম্বার থেকে বলছে যে সব বাজেট ভালো সুন্দর হয়েছে এভাবে। কিন্তু এবার চেম্বারও কিন্তু এবার আজকে আমি দেখেছি চেম্বারও কিছু সংশোধনী চেয়েছে বাজেটের, এবং বিজিএমইও আমি দেখেছি পত্রিকায় তারাও সংশোধনী চেয়েছে, এবং অনেক সেটি তারা চাইতেই পারে। আমি যে কথাটি বলছিলাম যে রাজনীতিবিদদের পক্ষ থেকে বাজেট নিয়ে যে সরব বক্তব্য ছিল বা যেরকম সক্রিয় ছিল, এবারকার কি সেটি দেখা গেল কিনা, বা সাম্প্রতিক সময় কি সেটি দেখা যাচ্ছে? এবার আপনি দেখতে পারবেন না, গতবারও দেখতে পারেননি, এবারও পারবেন না। এবার টোটাল সময়টা দেওয়া হচ্ছে যে আমাদের একটা সময় থাকে, অনেক লম্বা একটা সময় থাকতো। এবার আমাদের পার্লামেন্ট হচ্ছে মাত্র 13 দিনের হবে সবকিছু মিলে, মানে কার্য দিবস। আমি আরো বিস্তারিত এই বিষয়ে শেষ করি 13 দিন হবে, এবং 13 দিনের বক্তৃতা সরকারি দলের লোকেরা বক্তৃতা করবে, এবং আমাদের বিরোধী দলের যে 22 জন আছে প্লাস আওয়ামী লীগের বিএনপির 6 জন, সবাই মিলে ধরেন আমরা একটা সময় পাবো 7 মিনিট বা 8 মিনিট করে। 7 মিনিট 8 মিনিট আপনার অ্যাড্রেস করতেই চলে যায়। তারপরে বাজেট কিন্তু কিছুই বলা যায় না, আর বললেও যে কিছু একটা হলো এটা হওয়ার কোনো সুযোগ নাই। অর্থমন্ত্রী এগুলো শোনেনই না, উনি লিখিত পড়েন, এবং যখনই কোনো বক্তৃতা করেন উনি লিখিত বক্তব্যই করেন। অর্থাৎ উনি আগের থেকে প্রিপারেশনটা উনি নিয়েই আসেন। এবং উনি যেহেতু আগে কোনো অর্থমন্ত্রী ছিলেন না, উনি লোটাস কামাল, যদি লোটাস মানে কিন্তু হচ্ছে পদ্মফুল কিন্তু একটা, উনি একটা ভালো স্টুডেন্ট ছিলেন ইয়াতে। জি, আমরা সেই বিষয়গুলো জানি। আমি আসবো আপনার কাছে আবারও পরবর্তীতে। আমার কাছে মনে হয় যে বাজেটটা গণমুখী বাজেট হয়নি। মানুষ কিন্তু এই করোনার সময় এরকম একটা বাজেট এক্সপেক্ট করে নাই, এর থেকে অনেক ভালো আমার মনে হয় আপনি আশা করছিলেন। কেবলমাত্র এই বক্তব্যের পাশাপাশি আরো বিস্তারিত বলবেন যে কেন সেটি হয়নি। আমরা একটু জাহিদুর রহমানের কাছেও যাব, এরই মধ্যে যদিও আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন জনাব আহসানুল ইসলাম টিটু। আমরা আসবো জনাব আহসানুল ইসলাম টিটু আপনার কাছে, আপনাকে স্বাগত। আমরা একটু শুনে আসি ডক্টর জাহিদুর রহমানের কাছে। ডক্টর জাহিদুর রহমান, জনপ্রত্যাশার কতটা প্রতিফলন হলো বাজেটে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম রাঙা ভাইকে যে প্রশ্ন করেছেন সেটা নিয়ে দুটো কথা একটু আমার বলার আছে। মানে দলগুলোর আগ্রহ চলে গেছে কিনা, তবে আমি একটা জিনিস মনে করি, আগে যেই ফর্মে প্রতিবাদ হতো সেই ফর্মে হচ্ছে না, এবং এটা একটা পজিটিভ দিক রাজনীতির জন্য। সময় পাল্টাচ্ছে কিন্তু। সো আপনি আগে মানুষের সাথে, আমরা রাজনৈতিক দলগুলো কি করি, মানুষের সাথে কমিউনিকেট করি, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে আমি এই উন্নতি করেছি, ওটা করেছি, এই যে ব্রিজ বানালাম, এই যে জিডিপি এত হলো, মাথা পিছু আয় এত হলো, ভারতকে ছাড়াই গেছি। দে আর ট্রাইং টু কমিউনিকেট উইথ দ্য পিপল। সো আমরাও সেই চেষ্টাটা করছি। ফলে ইনস্ট্যান্টলি, আগে তো ডিজিটাল প্রিন্টও ছিল না, একটা কাপড়ে লিখতে হতো। সো বাজেট শেষ হওয়ার সাথে একটা কাপড়ে লেখা জিনিস আপনি নিয়ে মিছিল করে ফেলছেন, ইটস আ স্টুপিডিটি। মজাটা হচ্ছে আজকে যদি আপনি এটা করতেন, আজকের মানুষের যে সচেতনতা, আজকের মানুষ কিন্তু এই প্রশ্নগুলো করতো, এবং সোশ্যাল মিডিয়া আছে, সেই প্রশ্নগুলো করবে। তাতে কি দাঁড়িয়েছে, দলগুলো তাদের মতো করে টেকনিক্যালি বাজেট দেখার চেষ্টা করছে। আমি আমার দলের কথা বলতে পারি, বাজেটের 3 তারিখ বাজেট পেশ করা হয়েছে, 5 তারিখ আমার দলের পক্ষ থেকে আমরা ডিটেইলড অ্যানালিসিস আমরা করেছি। আপনি যে প্রশ্নটা বলেছেন জনপ্রত্যাশার কতটুকু প্রতিফলন হয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা হেডিং ছিল এরকম বাজেট অ্যানালিসিসে, সেটা হচ্ছে মানে আমরা মোটেও অবাক হইনি, এই বাজেট প্রত্যাশিত ছিল। কথাটা কেন বলছি, জনপ্রত্যাশা, প্রথমটা কথাটা হচ্ছে জনগণকে আসলে প্রত্যাশা করেছিল যে তাদের মতো বা মেজরিটি অফ দ্য পিপলের মতো করে একটা বাজেট হবে, করেছিল কি? এই প্রশ্ন ইম্পর্টেন্ট। আমার মনে হয় জনগণ করেনি, কারণ গত বাজেটটাও করোনার মধ্যে হয়েছিল, এবং করোনা তখন মাত্র লকডাউন তখনও চলছে, 26 মার্চ থেকে 26 জুন পর্যন্ত চলছে। লকডাউনের ভেতরে বসে আপনি একটা বাজেট দিলেন, যেই বাজেটটা একেবারেই টিপিক্যাল। আমি চ্যালেঞ্জ করে বলছি, যেহেতু আমাদের বাজেটের অ্যানালিসিসের মেজর কাজটা আমি করি, সেজন্য আমি এগুলো খুঁটিনাটি বলতে পারবো যে কোনো কিছু। আপনি একটা জিডিপি গ্রোথ ধরেছেন গতবার 8.2, মানে করোনায় সারা পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, চায়না শ্রিঙ্ক করছে, কমে যাচ্ছে, অন্তত জিডিপি কমে যাবে বলছে, কিন্তু আমরা বললাম আমাদের 8.2 হবে। মানে আমাদের অর্থমন্ত্রী তার অর্থনীতি সম্পর্কে বেসিক ধারণাটাও দেখাতে পারলেন না। 8.2 ধরে আপনি এবার রেভিনিউকে 8.2 বাড়াচ্ছেন। সো আমরা এত রেভিনিউ আর্ন করব, খরচ করব এত, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি ওই রকম পার্সেন্টেজ 1, 2, 3% এদিক সেদিক করে দিয়ে দেবেন।
গত বছরও আমরা করোনায় তো অন্তত দুটো মিনিস্ট্রি নিয়ে খুব মনে করি যে কাজ করা উচিত, অন্তত দুটো, আরও কয়েকটা আছে কিন্তু অন্তত দুটো, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে সোশ্যাল সেফটি, সামাজিক নিরাপত্তা। গত বছরের বাজেটে হেলথে যে অ্যালোকেশন ছিল, আমি গত বছরের বাজেটে এই জন্য আসছি, করোনার মধ্যে তো আমরা দেখলাম এই সরকার কী করছে। গত বছরও বাজেটের যেই অ্যাসেট অ্যালোকেশন ছিল, যে অতটুকু বাজেট বাড়ানো হয়েছে হেলথে, 29,000 কোটি টাকায় নেওয়া হয়েছিল, আগের বছরের চাইতে সেটা যতটুকু বেড়েছে তার আগের চাইতে একই সমানই রলো। সো আমরা ব্যক্তিগতভাবে সেটা এক্সপেক্টই করি নাই, আমি করি নাই, এবং মানুষও আর এক্সপেক্ট করে বলে মনে হয় না। এই বাজেটও আপনি 3,000 কোটি টাকার মতো হেলথে বাড়িয়েছেন। অথচ খুব ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ভারতে গত অর্থ বছরে হেলথে অ্যালোকেশন ছিল 92,000 কোটি রুপি। এটা এই বাজেটে 2,23,000 কোটি রুপি হয়েছে, মানে প্রায় 2.5 গুণ বাজেট করে ফেলা হয়েছে হেলথে শুধু। এটা হচ্ছে রেসপন্স। আমি বলছি না টাকা কোথায় খরচ হবে, দুর্নীতি হবে কিনা, ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু করোনায় আপনি দেখছেন। এবং মজার কথা হচ্ছে ভারতের অর্থ বছর কিন্তু মার্চ থেকে, উনি বাজেট দিয়েছেন ফেব্রুয়ারি 1 তারিখ, নির্মলা সীতারামন। তার মানে ভারতের যে সেকেন্ড ওয়েভ সেটা দেখে টাকা দিয়েছে তা না, সেকেন্ড ওয়েভের আগেই তারা এই অ্যালোকেশনটা করেছে, এরপরে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, এরপরে শুরু হয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে আপনি রেসপন্ড করছেন, আমরা গতবারও করি নাই, এবারও দেখেন ইটস দ্য সেম। আমি সোশ্যাল সেফটি নেটে ডিটেইলড আলোচনা করে দেখাবো আদৌ গরিবদের জন্য ট্রুলি বরাদ্দ কিছু নেই। আপনি কতগুলো ফাঁকি দিয়ে একদম একটা গতানুগতিক বাজেট করেছেন, যেটা দিয়ে আসলে জনপ্রত্যাশা পূরণ হয় না। আমি তো উল্টো বলতে চাই, জনগণ প্রত্যাশাই করে নেই। সুতরাং জনপ্রত্যাশার ব্যাপার আমার মনে হয় না এখানে খুব বেশি কাজে। আমি একটু শুনে আসি। জনাব আহসানুল ইসলাম টিটু, আপনি পুরো বিষয়গুলো শুনছিলেন, আপনি সেই বিষয়ে বলবেন। পাশাপাশি আরেকটি বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম জনাব মশিউর রহমান রাঙাকে, যদি সেই বিষয়টিও একটু যুক্ত করেন, সেটি হচ্ছে যে রাজনৈতিকভাবে বাজেটের গুরুত্ব কমে যাচ্ছে কিনা। আমরা যদি গণমাধ্যমের খবরও দেখি, আগে যেভাবে অন্তত পত্রিকায় ট্রিটমেন্টগুলো হতো, প্রধান বিরোধী দল বা বিরোধী দলের পক্ষ থেকে যারা মাঠের বিরোধী দল আমরা যাদেরকে বলি, তাদের যে প্রতিক্রিয়াগুলো, এখন তা ছাপিয়ে যেন অর্থনীতিবিদ বা ব্যবসায়ীদের প্রতিক্রিয়াই একটু বেশি দেখা যাচ্ছে। সার্বিকভাবে আপনি বিষয়টি যদি একটু বিশ্লেষণ করবেন বা মূল্যায়ন করবেন। ধন্যবাদ আপনাকে। এবারের বাজেট, আসলে বাজেটটা আমরা কিভাবে দেখি এটা আসলে প্রথমে সবাইকে একটু অনুধাবন করতে হবে। বাজেট একটা দেশের উন্নয়নের একটা দর্শনের প্রতিচ্ছবি। তারা কিভাবে আগামী 1 বছর দেশে উন্নয়ন করবে এবং কোন কোন খাতে সে উন্নয়নগুলি হবে, মানে সেটারই একটা প্রতিচ্ছবি এই বাজেট। আমি একটা জিনিস, যে সংখ্যা কখনো ভুল হয় না, আমি কয়েকটি সংখ্যা একটু আগে আপনাকে উল্লেখ করব যাতে আমাদের এই আলোচনাটায় সুবিধা হয়। 2005-6 সালে বিএনপি সরকার যখন লাস্ট বাজেট দিয়েছিল, তখন বাজেটের আগার ছিল 61,000 কোটি টাকা, এবং সেটা এইবারের বাজেট 10 গুণ বেড়ে 6 লক্ষ কোটি টাকার উপরে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। ওনারা সামাজিক নিরাপত্তার কথা বলল। 2005-6 সালে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল 2,505 কোটি টাকা, আর এবছর বরাদ্দ আছে 95,574 কোটি টাকা। তো মানে যে কথাগুলি ওনারা বলেন, সেগুলো যদি সংখ্যা দিয়ে না বলেন, জাস্ট বলার জন্য বলেন, তাহলে আসলে জবাব দেওয়া খুব কঠিন। আপনার এইখানে আমাদের বিদ্যুতের ওনাদের সময় উৎপাদন ছিল 4,900 মেগাওয়াট, এবছর এই সময়ে বিদ্যুতের পরিমাণ হলো 25,275 মেগাওয়াট। 47% বিদ্যুতের আওতায় ছিল, এখন 99% মানুষ বিদ্যুতের আওতায়। এই কোভিডকালীন সময়ে 1,28,441 কোটি টাকার একটা 23টি প্যাকেজ দেওয়া হয়। এতে প্রায় 50 লক্ষ শ্রমিকের কর্মস্থলে ত্যাগ করতে হয় নাই। 5,000 কোটি টাকা এই খাতে ব্যয় হয়েছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে চালু রাখার জন্য 40,000 কোটি টাকার চলতি মূলধনের সহযোগিতা দেওয়া হয়। প্রায় 32,000 কোটি টাকা এই সহযোগিতা পৌঁছেছে। এসএমই, ক্ষুদ্র এবং মাঝারি, যেটা আমাদের মধ্যবিত্তের মধ্যে যারা এই ব্যবসা করেন, তাদের জন্য বরাদ্দ ছিল 20,000 কোটি টাকা, সেইখানে 14,590 কোটি টাকা অলরেডি বিতরণ করা হয়েছে। এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিমে প্রায় $9 বিলিয়ন ব্যবহার করা হয়েছে। আপনি যদি মানে দেখেন, মানে সোশ্যাল সেফটি নেটে দেখেন, 4 লক্ষ মেট্রিক টন চাল, 1 লক্ষ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে। 35 লক্ষ পরিবারকে 25,000 টাকা করে 2 বার দেওয়া হয়েছে। 112টি উপজেলায় শতভাগ
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়া হয়েছে। প্রায় 66,898টি ঘর নির্মাণ করা হয়েছে, প্রায় মানে যাদের গৃহহীন মানুষের জন্য। এবং সর্বসাকুল্যে আমি যদি খুব সামারি করে বলি, 5,81,94,211 জন নাগরিক সরাসরি সেই সুবিধাভোগী হয়েছেন এবং 1,04,000 প্রতিষ্ঠান এই প্যাকেজের মাধ্যমে উপকৃত হয়েছে। তো এই বাজেট যদি মানে জনগণের জন্য না হয়, সাধারণ শ্রমিকের জন্য না হয়, কৃষকের জন্য না হয়, আমি বুঝলাম না যে এই জনগণ কিভাবে প্রত্যাশা পূর্ণ করলো না। কোভিডের সময়ে আপনি দেখেন, কোভিডের ভ্যাকসিন নিয়ে হয়তো ওনারা কথা বলবেন, ওনারা হাইপোথেটিক্যাল কথাগুলি বলবেন। এই উপমহাদেশে ভারতের পরেই সবচেয়ে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে পর্যন্ত বাংলাদেশে 10.03 মিলিয়ন, আমাদের পরে পাকিস্তানে 8.2 মিলিয়ন, থাইল্যান্ডের মতো জায়গায় 4.6 মিলিয়ন, মালয়েশিয়ায় 3.6 মিলিয়ন, শ্রীলঙ্কায় 2.3 মিলিয়ন। তো এই সংখ্যাটিতে আমরা যে জিনিসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এই বাজেট সাধারণ মানুষের জন্য। আমি আমার এলাকার উদাহরণ দিয়ে বলতে পারি, গত 15 মাসে কোভিডের ফার্স্ট ধাপ, দ্বিতীয় ধাপ গেছে এবং সেইটা বন্যা এবার ছিল আমাদের। এই সমস্যা 15 মানুষ জেলায়, নাগপুর এবং দেলদুয়ার, টাঙ্গাইল কোনো মানুষ খাদ্যের অভাবে ছিল না, কোনো মানুষ মানে ছাদের অভাবে ছিল না এবং চিকিৎসার অভাবে কোনো লোককে ক্ষতিগ্রস্ত হতে হয় নাই। আমাদের উপজেলায়, 2টা উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, আমরা আমাদের প্রতিটা কোভিড রোগীকে শুধুমাত্র ওষুধ না, তাদের খাদ্য এবং সামাজিক সুরক্ষার আওতায় এনেছি। আমাদের জেলা পর্যায়ে আইসিইউ আছে, 10টা আইসিইউ বেড আছে এবং কখন পর্যন্ত 50টার যে কোভিড আইসোলেশন, এইটা আমাদের ফুলফিল হয়। তো আমি মনে করি যে গত 15 মাসে আমরা অত্যন্ত সফলভাবে এই যে কোভিডকালীন যে সময় এবং কোভিডের পরবর্তী অর্থনৈতিক কর্মসূচি এবং সামাজিক কর্মসূচিগুলি আমরা সচল রাখতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো হয়তো আপনার কাছে। আমি একটু মশিউর রহমান রাঙার কাছে শুনবো, এরপর আমাকে হয়তো একটা বিরতিতে যেতে হবে। জনাব মশিউর রহমান রাঙা, বেশ কিছু প্রসঙ্গ অবশ্য জনাব আহসানুল ইসলাম টিটু বলেছেন, আর আপনারা বলছেন যে বাজেট জনবান্ধব হয়নি কিংবা প্রত্যাশা পূরণ করতে পারবে না। কোন কোন মানে পয়েন্টের উপর এই কথাটি বলছেন, মানে কিসের ভিত্তিতে বলছেন, সেটি যদি একটু 2-1টি পয়েন্ট অন্তত উল্লেখ করেন। না, যেমন উনি বলছেন যে ওনার কথা শুনে মনে হচ্ছে যে কোভিডে বাংলাদেশের একটি লোকেও মারা যায়নি, এরকম একটা মনে হচ্ছে আর কি। যে এত বেশি দেওয়া হয়েছে, এত বেশি দুর্নীতিও হয়েছে। এবং আমার গ্রামেও, আমার এলাকার নির্বাচনী এলাকাতেও অনেক দুর্নীতি করেছে। সব চেয়ারম্যান করেনি, অনেক চেয়ারম্যানই করেছেন, অনেক মেম্বারই করেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী যদি বিতরণ করতেন, সেনাবাহিনীর লোকজন যদি বিতরণ করতেন, তাহলে আমরা মনে করতাম যে না ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এই বিতরণটা সঠিকভাবে হয়নি। আজকে আপনি দেখেন 25 লক্ষ সাংবাদিক সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে প্রত্যেক বছরে 25 লক্ষ টিকা এখানে দেওয়া হবে। তো 25 লক্ষ টিকা যদি প্রত্যেক বছর দেওয়া হয়, তাহলে আমাদের মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 13 কোটি। তাহলে কত বছর লাগবে এগুলা যখন ফিরে আসবে? আমি যেমন 2টা টিকা দিয়েছি, আবারও হয়তো দেখা যাবে যে 1 বছর বা 2 বছর পরে আমাকে আবারও টিকা দিতে হতে পারে। তাহলে এই ধরনের কথা বললে তো মুশকিল হয়ে যায়। মানে এগুলার উনি হয়তো কোথা থেকে অ্যারেঞ্জ করে এগুলা বলেছেন বা ওনার দল থেকে এগুলো বলানো হয়েছে। আমি ঠিক ওইভাবে প্রিপারেশনে আজকে আসিনি, আরেকদিন আসলে হয়তো আমি বলতে পারবো সব, মানে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে পারবো। তাও আমি এটুকু বলতে পারি। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতবারের যে বাজেট, সে বাজেটের টাকা তারা খরচ করতে পারে নাই, শেষ পর্যন্ত করতে পারে নাই। কারণটা হচ্ছে দুর্নীতি। এমন কোনো দিন নাই পত্রিকায়, মানে সপ্তাহের এমন কোনো দিন নাই সপ্তাহে যে পত্রিকায় এই আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কথা বলা হয়নি। তা আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সেফটি নেট, এই দুটার উপরে মানুষের জোর দিচ্ছেন যে এই দুটো ঠিক থাকলে ঠিক হবে। আজকে পাকিস্তানে কি হলো আমাদের সেটা দরকার নেই তো, পাকিস্তান তো এখনো বহুত পিছিয়ে গেছে আমাদের। তো আজকে ভারতের দেখলে তো হবে না, কিন্তু আমাদের দেখার ঠিক দরকার নেই তো। আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে আমি বলবো যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত ভূমিকার কারণে উনি বলতে পারতেন এটা, যে মানুষের মৃত্যুর সংখ্যা অনেক কম হয়েছে। এটা ঠিক আছে, মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত কিন্তু এখন পর্যন্ত বন্ধ রেখেছে। এর জন্য আন্দোলন হয়েছে, এর জন্য অনেক কিছু হয়েছে, তারপরে কিন্তু উনি বন্ধ রেখেছেন। যার কারণে কিন্তু আমাদের ভারতে এগুলো কন্ট্রোল করতে পারেনি, কিন্তু এখন কিন্তু কন্ট্রোল করতেছে তারা। আমাদের এখন যেমন জেলাওয়ারি হচ্ছে, হয়তো নাটোরে হচ্ছে,
বা আপনার ভারতের সংস্পর্শে যেসব আমাদের জেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী যে জেলাগুলো, এই জেলাগুলোতে কিন্তু লোকালি তারা কিন্তু সেখানে দিচ্ছে এবং সেখানে সত্যি সত্যি কিন্তু লকডাউন পালন হচ্ছে। ঢাকায় কোনো লকডাউন পালন হচ্ছে না, কোনো জায়গাতেই কোনো লকডাউন, ঢাকায় তো একদমই হয় না, কোনো জায়গাতেই খুব কম হয়। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রশাসনের যদি ইচ্ছা থাকে তাহলে একটা জেলাওয়ারি লকডাউন করতে পারে এবং এইটাই কিন্তু বেস্ট পলিসি। কারণ কোথায় বেশি হচ্ছে, রংপুরে না দিনাজপুরে না পঞ্চগড়ে না বরিশালে, কোন জায়গায়, তাহলে এইভাবে কিন্তু কমানো যায়। দ্বিতীয়টা হচ্ছে যে বারংবার এবারেও কিন্তু অর্থ যে পরিমাণে অর্থ দেওয়ার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সে পরিমাণ অর্থ কিন্তু দেওয়া হয়নি এখনো। জনাব আসানুল ইসলাম টিটু বেশ কিছু প্রসঙ্গ অবশ্য উল্লেখ করেছেন, সেগুলো দিয়েই যদি আপনি আলোচনা শুরু করেন। আমি জনাব টিটোকে বলছি, উনি সংখ্যা দিয়ে কথা বলেছেন এবং উনি বলছেন আমি সংখ্যা ছাড়া কথা বলেছি। বা রাঙা ভাই, আমি আপনাকে এখন আহ্বান জানাচ্ছি, আপনি কিছু সংখ্যা একটু টুকে রাখুন, এগুলো জবাব আপনি দেবেন আমি আশা করি। প্রথম কথা, স্বাস্থ্য নিয়ে আমি সংখ্যা দিয়ে কথা বলেছি, সামাজিক সুরক্ষা নিয়ে কথা বলি। আপনি বলেছেন এই বাজেটে 94,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা। এই তথ্যটা একটু ভুল আছে আসলে, এটা গত বছর ছিল, এই বছর 1,07,000 কোটি টাকার বাজেট হয়েছে। আপনি যা বলছেন তার চেয়ে বেশি বরাদ্দ আছে, এটা হয়তো আপনার জন্য খুব সুখের সংবাদ। কিন্তু আমি এটার ফাঁকিটার কথা একটু বলি। ফাঁকিটা হচ্ছে এই জায়গায় যে আমি জনগণকে বলছি, জনাব আসানুল ইসলাম টিটু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি। আমাদের সামাজিক সুরক্ষা খাতে যে বাজেট হয় সেই বাজেটটার মধ্যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের সুদ, ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা, এমনকি এবার যে সুদে যে প্রণোদনা দিয়েছে সেটাও এর মধ্যে যুক্ত আছে। আমি একটা হিসাব করেছি গরিব মানুষের কাছে সরাসরি কত টাকা যায়, টিটো ভাই আপনি একটু খেয়াল করুন। সেটা হচ্ছে সামাজিক সুরক্ষায় যে ক্যাশ টাকা গরিবকে দেওয়া হয় সেরকম উপকারভোগীর সংখ্যা গত বাজেটে ছিল 98 লক্ষ জন। এই বছর করোনার কারণে আপনারা আওতা বাড়িয়েছেন 14 লক্ষ, মানে 1,12,00,000 মানুষের কাছে টাকা দিচ্ছেন। সবগুলো প্রজেক্টে 500 টাকা করে পার হেড দেন, প্রতিবন্ধী ভাতা 750 টাকা। হিসেব করে দেখুন, তাতে টোটাল অঙ্ক 7,000 কোটি টাকা হয় মাত্র। আপনি সাথে খাদ্যে কিছু ইনসেন্টিভ যোগ করলে 8-9 হাজার কোটি টাকা, জিডিপির 0.25% আপনি সরাসরি গরিবকে দেন। হ্যাঁ, আমি মানি আপনি যখন পেনশন দেন, আপনি যখন মুক্তিযোদ্ধা ভাতা দেন, এর মধ্যে কিছু মানুষ দারিদ্র্য সীমার নিচে থেকে থাকতে পারেই, কিন্তু আপনি সরাসরি হত দরিদ্র মানুষকে 1,14,00,000 বা 12 লাখ মানুষকে দিচ্ছেন। অথচ অ্যাবসলিউট পভার্টি, ওয়ার্ল্ড ব্যাংকের যে $1.9 নিচে বসবাসকারী মানুষ এই দেশে করোনার আগেই সরকারি হিসাবে ছিল 2.25 কোটি, আর দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 4.25 কোটি। আপনি 1,12,00,000 দিচ্ছেন এই অঙ্কে। আরও তথ্য দেয় আপনাকে, আমরা ইদানিং খুব দাবি করছি আমরা ভারতের চেয়ে উন্নত দেশ হয়ে গেছে, মাথাপিছু আয় বেড়ে গেছে $2,227, শুনতে শুনতে আমাদের এখন চারদিকে ঢোল বাজছে। ভারত তাদের সামাজিক নিরাপত্তায় ন্যূনতম ভাতা দেয় বাংলাদেশি টাকায় 1200 টাকা। আমরা যদি এতই ধনী হয়ে থাকি তাদের চাইতে, আমি তো এটা দেখতে চাইবো যে আমরা এখানে আরো বেশি টাকা দিচ্ছি। আরো যোগ করি, আপনি মানবেন না কিন্তু আপনি অর্থনীতি নিয়ে কাজ করেন, আপনি সেক্টরের সাথে আছেন, তাই আমি আপনাকে বলছি, করোনায় তো মানুষের জীবন জীবিকার সমস্যার মধ্যে পড়েছে। লকডাউন বলেন, আপনি বিধিনিষেধ বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড তো আনইন্টারাপ্টেড হয় নাই। সো নিশ্চিতভাবেই নতুন করে কিছু মানুষ গরিব হয়েছে। আপনি এখন সানেমের 42% মানবেন, ব্র্যাকের 2,45,00,000 মানেন না মানেন সেটা সরিয়ে রাখি। সো আগের 4.25 কোটির সাথে আরও 1.5-2 কোটি কমপক্ষে আপনি ধরেন যে গরিব মানুষ যুক্ত হয়েছে। 6 কোটি মানুষ এখন এই দেশে গরিব। আপনি কি করেছেন তার জন্য? আপনি বলছেন প্রণোদনার কথা যে 2,500 টাকা দিয়েছেন 25 লাখ পরিবারকে, মাত্র 875 কোটি টাকা বাজারে যায় তাতে 17 কোটি দেশের মানুষের, এবং আপনি একটা মানুষকে এককালীন এই টাকা অনেক আগে একবার দিয়েছিলেন, এরপর আমার টাকা কই, আমি তো পাই না, দিয়েছে 35 লাখ মানুষকে। আচ্ছা, এটা দিলেন, এটা বলে আপনি খুব গর্ব করছেন। করোনা ত্রাণের কথা বলছেন, করোনা ত্রাণেরও একটা সংখ্যাতাত্ত্বিক হিসাব আপনাকে আমি একটু দিয়ে দেই। সেটা হচ্ছে লকডাউনের 3 মাসে যে পরিমাণ চাল বিতরণ করা হয়েছে, যে পরিমাণ টাকা বিতরণ করা হয়েছে, আমি সরকারি প্রেস নোট থেকে ভাগ দিয়ে দেখেছি 14 গ্রাম চাল হয় পার ডে একজন মানুষকে দিয়েছেন, আর 11 পয়সা 11.25 পয়সা হয়। সো এসব ত্রাণ, এসব সংখ্যা না যত কম বেরোয় আপনাদের জন্য এটা আসলে তত ভালো হবে। আরেকটা কথা খুব জরুরি, এটা একটু বলে রাখতে চাই। আপনি প্রণোদনা বলছেন, লোন আসলে বেসিক্যালি আপনি প্রণোদনা কি দিচ্ছেন, আপনি সাম পার্সেন্টেজ অফ লোনের ইন্টারেস্টটা আপনি সরকার ভর্তুকি দিচ্ছে। এর মধ্যে বড় শিল্পগুলোর টাকা চলে গেছে। উনি নিজেই বলছেন এসএমই খাতে দিয়েছে 20,000, ওখানে ছিল 40,000। 20,000 কোটির মধ্যে 14,000 কোটি মাত্র গেল।
কিন্তু বাংলাদেশে ইনফর্মাল সেক্টরে টোটাল শ্রমশক্তির 80 to 85% ওখানে কাজ করে। তো তাহলে কোথায় বেশি যাওয়ার কথা ছিল? 80 to 85 নন ফর্মাল, ইনফর্মাল সেক্টরে কাজ করে, আর ফর্মাল সেক্টরে কাজ করে আপনি তাকে দিচ্ছেন 40,000 কোটি টাকা, আর একে দিলেন 20, তাও গেছে 14। এটা কি সঠিক? আমরা শুনে আসি, বেশ কিছু প্রসঙ্গ এসেছে। জনাব আহসানুল ইসলাম টিটো। জি, উনি সংখ্যা তত্ত্ব যা দিলেন মানে কাগজে, তো আমরা তো আসলে মাঠ পর্যায়ে সাধারণ মানুষ নিয়ে কাজ করি। গত 15 মাসে আমরা আমাদের মানে আমার এলাকার অভিজ্ঞতাটা একটু বলি, তাহলে হয়তো ওনার এই ট্র্যাক কারোর সংখ্যা তত্ত্ব লাগবে না। আমার কনস্টিটিউয়েন্সি টাঙ্গাইল 6, নাগরপুর এবং দেলদুয়া। উনি চাইলে ওনার দলের নেতৃবৃন্দ আছে, উনি খবর নিয়ে জানি আমাকে জানায়। আমাদের ওই এলাকায় আমরা মৎস্যজীবীদেরকে আলাদা করে সহায়তা দিয়েছি, ওইখানে ডেইরি পোল্ট্রি ফার্মের লোকজনদেরকে আমরা আলাদা করে সহায়তা দিয়েছি, কৃষকদেরকে আলাদা করে সহায়তা দিয়েছি। ইভেন এই গত বছর পুরো বাংলাদেশের চিত্র কেমন সেটি আমরা জানার ইচ্ছা ছিল। না মানে শুনেন কথাটা হলো যে উনারা কত দিছে ওইটা বলুক, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছি, চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানো। মানুষ অনাহারে নাই, মানুষ ভিক্ষা করে খাচ্ছে না, মানুষ খাদ্যের অভাবে নাই। উনাদের সময় খাদ্য দানার মানে শস্যের উৎপাদন ছিল 1,83,00,000। আর আমাদের এই বছর ভুল করছেন টিটো ভাই, আপনি বোধহয় বিএনপির কথা বলছেন, এখানে বিএনপির কেউ নাই অবশ্য। আমি বিএনপি করি না টিটো ভাই, আমাকে একটু বলতে দেন। কথা বললেন তো বিএনপির কথা বলছেন আপনি, এটা আমরা শুনবো কেন? সেক্টরে আমরা আমাদের শ্রমিকদেরকে আলাদা করে সামাজিক ভাবে সহায়তা করেছি। আমরা এমন কোন সেক্টর নাই আমার এলাকায়, প্রায় 50,000 পরিবারকে আমরা 3 বার বাই রোটেশন 3 টাইমস আমরা খাদ্য, শস্য, নগদ অর্থ এবং বিভিন্ন সহায়তা আমরা দিয়েছি, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছি। জনগণ মোটামুটি ভাবে সন্তুষ্ট আছে, এবং মানে জনগণ যদি সন্তুষ্ট না থাকতো তাহলে তো আর আমরা আমাদের মানে এলাকায় যেতেই পারতাম না। সাধারণত কোনো জায়গায় যদি মহামারী থাকে, মানে হাহাকার পড়ে যায়, তখন কিন্তু মানুষের মধ্যে বিক্ষুব্ধতা তৈরি হয়। আমাদের এলাকাগুলিতে আমরা প্রতিনিয়ত যাচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, সেটা চিকিৎসার জন্য হোক, সেটা খাদ্য দিয়ে হোক, কৃষি যন্ত্রীকরণের জন্য। এই কোভিডের মধ্যেও আমাদের ধানের উৎপাদন বেড়েছে। সবকিছু কিন্তু এমনি হয় না, এটার জন্য আমাদের ভালো বীজ দিতে হয়েছে, সার দিতে হয়েছে, এবং কৃষিকে যান্ত্রিকরণ করতে হয়েছে। তো প্রতিটা সেক্টরে আমাদের আলাদা আলাদা করে বরাদ্দ আছে, এবং সেই বরাদ্দগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জনাব বশির রহমান রাঙা, শুনছিলেন আপনি? না, ওনার জ্ঞাতার্থে আমি বলি, আমরা কালকের পত্রিকায় দেখেছি, যে একটা শিশু যদি আজকে রাত্রে জন্মগ্রহণ করে, কালকে তাকে 85,000 টাকা তার মাথায় ঋণের বোঝা থাকবে। আমি জানি না এটা সত্যি কিনা ডক্টর। হ্যাঁ, রাইট, এটা রাইট। তাহলে আপনিও দেখেছেন? তাহলে এত বড় কথা তো আমার দরকার নাই। আমি কালকে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই জন্মগ্রহণ করার সেই সমস্যা তো আর এই সরকারের সময়ই শুরু হয়েছে, বিষয়টি এরকম না, এটা তো দীর্ঘদিনের সমস্যা। তো আই ডোন্ট বদার দ্যাট। এবং উন্নয়নগুলো তো এই সরকারের সময় সব হয় না, আগে সরকার থেকে তো আসছে। এর সাথে সময় তো 7,000 কোটি টাকার বাজেট আমরা করেছিলাম, রাস্তাঘাটগুলো তো আমরা করেছি, এবং অনেক ব্রিজ কালভার্ট কিন্তু আমরা করেছি। বিএনপি কি করছে আমরা সেটা বলতে চাই না, বিএনপির সাথে আমাদের সেই সম্পর্ক নাই, ভালো খারাপ কোনোটাই নাই। আমরা ওদের সঙ্গে আমরা সেটা ওনারা বলতেছে, ওনারা বলুক, কিন্তু আমাদের সময় আমরা করেছি। এবং এই সময় সরকারের সময় আমরাও তো ওই মন্ত্রণালয় ছিলাম, আমরাও মন্ত্রী ছিলাম, সরকার মন্ত্রী ছিলাম। 2 লক্ষ কিলোমিটার রাস্তা যদি আমি বলি আমি করেছি, তাই কি হবে? এটা জনগণের পয়সা, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানিয়ে আমরা করেছি, এটা তো আমি করি নাই, বা আমরা করি নাই, বা আমাদের এই গভর্নমেন্ট পয়সা তো পাবলিক মানি, এগুলো পাবলিক মানি। ওনারা যেটা মনে করতেছেন যে ওনারা করেছেন আমরা করেছি, ওনারা আমরা তো না। গভর্নমেন্টের যে ট্যাক্সটা নিচ্ছে, এটা 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 যে কোনোভাবেই একটা সুইয়ের উপরেও গরিব মানুষকে একটা ট্যাক্স দিতে হচ্ছে। সে যখন কিনতে যায় বুঝতে পারে না, কিন্তু তাকে কিন্তু ওই ট্যাক্সটা দিতে হচ্ছে। এত ভালো যদি থাকে আমাদের অর্থনৈতিক অবস্থা, আমি বুঝলাম যে আজকে আমাদের রেমিটেন্সটা অনেক ভালো আসতেছে, যার কারণে গার্মেন্টসের একটা পয়সা আমরা পাচ্ছি, যার কারণে আল্লাহর রহমতে সব দিক দিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলো অন্যান্য দেশের থেকে উনি দেখে এগুলা বাংলাদেশে উনি অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করার কারণেই সব দিক দিয়ে কিন্তু উন্নয়ন হচ্ছে না তা আমি বলবো না, সব দিকে উন্নয়ন হচ্ছে আমাদের। কিন্তু যাদেরকে দিয়ে করানো হচ্ছে এই পাবলিক মানিটা, যে এখানে যে আপনার দুর্নীতি হচ্ছে, আজকে অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি আমি বারংবার বলি, আমি চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখাই দিতে পারবো যে এদের কারণে আজকে এই 85,000 টাকা যে আপনার আজকে একটা বাচ্চা জন্ম নিলে হচ্ছে, এটা তো আমাদের সময় ছিল না।
এটা অন্য কোনো সরকার সময় ছিল না, তাহলে আপনারা এটা কমান না কেন? এটা আসেন না, কমায় আসেন, আপনারা কমে নিয়ে আসেন। আপনারা বলতেছেন আজকে ধান উৎপাদন বেশি হয়েছে, এই বিষয়ে আবার তাহলে আবার চাল ইন্ডিয়া থেকে চাল আনতে হয় কেন? কেন চাল আনতে হয় ইন্ডিয়া থেকে? এবং এই কৃষিতে যে ভর্তুকি দেওয়া বা সাবসিডি দেওয়া হচ্ছে, অন্য কোনো মন্ত্রণালয়ে এই ভর্তুকি দেওয়া হচ্ছে না। কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয়েছে, এই ভর্তুকির টাকা দিয়ে যদি আমরা গম চাল কিনে আনতাম বাইরের থেকে, দেশে আবাদ না হলেও কোনো অসুবিধা হতো না। এগুলো বলতে গেলে তো ভাই নিজেদের উপরে কিছু ফেললে নিজের গায়েই পড়ে। আমরা তাদের সঙ্গে একসঙ্গে ইলেকশন করেছি, নির্বাচন করেছি, আমরা এর বেশি বলতে চাই না। কিন্তু আমরা চাই যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া, প্রধানমন্ত্রী নিজেও পার্লামেন্টে বলেছেন যে আমি ছাড়া আমি আর কাউকেই আমি কি বলে দুর্নীতি মনে করি না, মানে আমি ছাড়া আমি কাউকেই মনে করি না যে সবাইকে কেনা যায়, আমাকে ছাড়া সবাইকে কেনা যায়। এটা মানেটা কি? এটা মানেটা বুঝতে হবে, ওনাকে বুঝতে হবে। উনি তো না বুঝেই কথাগুলো বলছে বা চিৎকার দিচ্ছে, সেটা দিতেই পারে। উনি ওনার কাছে হয়তো কাগজপত্র আছে, পড়াশোনা করেছেন এই সময়ের ছেলে ওনারা, সুতরাং বলতে পারবে। আমরা তো রাজনীতি করছি ওনার বাবার সঙ্গে। মকবুল সাহেব ছিল বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট, আমি ছিলাম বাংলাদেশ সরকারের জেনারেল সেক্রেটারি। উনি যখন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি হাবিজাবি এগুলো করছিলেন, ওনার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, সেই কারণে ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো। তারপরে আমি বলবো এইটুকুই যে দেশটা সবার, এটা আমরা বিএনপিকে আলাদা করে, বিএনপি তো এখন আর বলতে গেলে এখন একটা যদি ওষুধ করতেও রাস্তায় লোক দাঁড়ায় যে একটা বিএনপি মানুষ ফু দিতে হবে, কেউ এটাতে ফু দিতে যাবে না। কারণটা হচ্ছে যে বিএনপির কেউ হইতে চায় না আর, কারণ তাদের যে কার্যক্রম তাদের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। আমি সেদিকে যাইতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল তো দরকার। সেই জায়গায় আপনারা কি ভূমিকা পালন করছেন? যে পার্লামেন্টে যদি আমাদের 8 মিনিট 10 মিনিট করে সময় দেয়া হয়, এবং এটা যদি বলা হয় যে করোনার সময় এটা করতে হবে, তাহলে আমাদের কিছু বলার থাকে না। কেননা পার্লামেন্টের 2/3 মেজরিটির উপরে হলো গভর্নমেন্টের মেজরিটি। সরকারের যেটা আমরা 22 জন মাত্র, আর বিএনপির হচ্ছে মাত্র 6 জন। তারা তো চিৎকার দিয়ে কিছু বলে, আমরা শালীনতার মধ্যে থেকে কিছু বলি। কাদের সাহেব যেটা বলেছে, কালকে যেরকম বলেছে, আজকে সব প্রথম আলো পত্রিকা থেকে সব পত্রিকায় আপনারা দেখবেন 4 জনের ছবি দিয়ে ওখানে বলা হয়েছে যে এই টাকা সেফটি নেটের কথা বলে এই টাকা চলে যাচ্ছে দেশের বাইরে, দেশের বাইরে অর্থাৎ কানাডায় চলে যাচ্ছে, মালয়েশিয়ায় তারা বাড়ি করেছে, বেগমপাড়া হচ্ছে ওখানে। এগুলো ধরেন ব্যাংকের থেকে দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকার থেকে ব্যাংক দুর্নীতি হচ্ছে। তারপরে আপনার ওই যে হলমার্ক, তারপরে আপনার ওই যে কি পিকে বণিক, লক্ষ কোটি টাকা, কি একটা গ্রামের একটা লোক একটা চুরি করলো, একটা সাবানকে চুরি করলো, একটা বদনা চুরি করে নিয়ে আসলো, আপনি ধরে নিয়ে আসেন পুলিশ, আর এখানে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, সরকারের মাথা ব্যথা এখানে নাই। আমাদের কথাটা ওইখানেই যে এগুলা ধরেন, এগুলা তো পাবলিক মানি, এগুলো আমাদের দেশের টাকা, মানুষের টাকা, গরিবের টাকা, এই টাকাগুলো ধরেন না। এই লোকগুলাকে ধরেন না কেন? এই লোকগুলা কে? তারা তো আইনের ঊর্ধ্বে না, তাদেরকে ধরেন। আপনার আরো বেশি ধানের উন্নয়ন হোক, নতুন নতুন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে নতুন নতুন ধান আবিষ্কার হবে, নতুন নতুন আলু আবিষ্কার হবে, অন্যান্য ফসল হবে, মাছের হবে, এগুলো তো হবেই, এটা তো স্বাভাবিকভাবেই হচ্ছে। আজকে গার্মেন্টস সেক্টরে যে করছে, এটা সম্পূর্ণ গার্মেন্টসের তাদের নিজস্ব চিন্তা ভাবনা তারা করেছে। আপনার তাগিদে আপনি করেছেন, আমার তাগিদে আমি না, কিন্তু সরকারের তো সাপোর্টও ছিল, সাপোর্ট দিয়েছে সরকার, পরে অনেক পরে সাপোর্ট দিয়েছে, যার কারণে আজকে আমরা দ্বিতীয় বৃহত্তর। আমি সরকারের বলতেছি তো, এগুলো সরকারের অবদান তো যথেষ্ট রয়েছে দেশের মধ্যে, কিন্তু এমন কিছু বলা উচিত নয় যেগুলো মানুষের কাছ থেকে মানে আপনি দূরে সরে যাবেন। এবং সেই কারণে আমরা বলছি যে এই বাজেটে আজকে তারা বলতেছে আজকে 25,000 মানে সেফটি নেটের আওতায় আজকে গরিব মানুষ, উনি যেটা বলেছেন তাই। আমি তো একটা নির্বাচনী এলাকায়, উনি যেমন একটা নির্বাচনী এলাকার এমপি, আমিও একটা নির্বাচনী এলাকার এমপি। আমার এলাকায় আমি দেখেছি যে যদি 100 টাকা যায়, সেখান থেকে মানে কমে আসতে আসতে আস্তে আস্তে অর্ধেক টাকার মধ্যে চলে আসে, 25 টাকার মধ্যে চলে আসে। ওই গরিব মানুষরা পাচ্ছে ওই 25 টাকা, বাকিটা এই মাঝখানে আমি কারো নাম বলবো না, নামের কথা বলছি না, আমি বলছি এই অসঙ্গতিটা এতদিনও দূর করা গেল না কেন? দীর্ঘদিন থেকে এই কথাটা তো আসে, হলমার্ক থেকে শুরু হয়ে আসে। তারা বলে পিকে বণিক যদি কোটি টাকা নিয়ে পালায় যেতে পারে দেশের বাইরে থেকে, তাহলে হোয়াই নট উই আর, আমরা কেন করবো না? সুতরাং ধরতে হবে, আগার থেকে গোড়া পর্যন্ত ধরতে হবে। আপনি যদি বেছে বেছে আমাকে ধরেন, ওনাকে ধরেন, তাকে ধরেন, এইটা করেন, এটা হবে না। এটা টোটাল একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই নিয়ে এখন পৃথিবীর মধ্যে কিন্তু উনি বাংলাদেশের রাজনীতি কিন্তু না, গোটাল বাঙালি জাতির, যদি আমি বলি আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে যদি বাঙালি জাতির একমাত্র নেতা থাকে, তাহলে শেখ হাসিনা সেই নেতা। আমি কিন্তু 100 বার এই কথাটাই বলি যে সেটাকে নষ্ট করার জন্য আমাদের কিছু লোক আছে যারা এই দুর্নীতিগুলো করে। ডক্টর জাহিদুর রহমান, টিটো যা বলেছেন সেখান থেকে কয়েকটা কথা একটু বলার আছে। করোনায় আপনাকে গুরুত্ব দিতে হলে থার্ড যে মন্ত্রণালয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে কৃষি। গত বছর আমরা কৃষিতে কোনো গুরুত্ব দেই নেই, একই ওই গতানুগতিক আপনি সাম পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছেন, তাতে ফল কি দাঁড়ালো?
এই বছর বাংলাদেশ সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বেশি চাল আমদানি করেছে। গত বছরের তুলনায় 292 গুণ চাল আমদানি গুণ, হ্যাঁ পার্সেন্টেজ না গুণ চাল আমদানি করতে হয়েছে। আচ্ছা, এটা যখন ঘটলো, এটা তো দীর্ঘ কয়েক মাস ধরে ঘটছে, সরকার চাল কিনতে গিয়ে চাল আনতে পারছে না, আমরা এই নিউজ দেখেছি। তাহলে এবার কি করার কথা ছিল আপনার? কৃষিতে আমি এবার একটু অন্তত বাজেট বাস্তবায়নের কথা ভাববো, কিন্তু আগে বাজেট অ্যালোকেশন বাড়াই। গত বছর কৃষিতে ভর্তুকি ছিল ৯,৫০০ কোটি টাকা, এবার একদম একই অঙ্ক। মজার ব্যাপার, গত বছর তার আগের বছরের তুলনায় ভর্তুকি অঙ্কে বাড়ানো হয়েছিল, এবার কিন্তু তাও বাড়ানো হয়নি। আর টোটাল কৃষি বাজেট বেড়েছে মাত্র ৬৭০ কোটি টাকা। অথচ বাংলাদেশে কৃষির সাথে জড়িত এখনও ২.৫ কোটি মানুষ, তাদের জীবিকা ২.৫ কোটি। উনি বলছেন ওকে খাবার দিয়েছেন, আমি জানি না মিস্টার টিটো, আমি তার কাছে যেটা বলতে চাই ওনাকে, আমি এই কারণেই বলতে চাই যেহেতু উনি অর্থনীতির ব্যাপারের সাথে কাজ করেন, উনি শেয়ার বাজারের সাথে আছেন, আমি অনেক সময় ওনাকে দেখেছি। কিছু মানুষকে খেতে দিলেন, খাইয়ে বাঁচানো আর দারিদ্র্য সীমা কি একই কথা? $1.9 পার ডে আপনার যদি ইনকাম না হয়, আপনি চরম দারিদ্র্য সীমায়। আমি হিসাব করে দেখেছি ৫ সদস্যের পরিবারে ২২,৫০০ টাকা দিয়ে যদি আপনার মাস হয়, এটা অবশ্য অ্যাবসোলিউট, আমাদের পিপিপি ডলার হিসাব করলে আরেকটু কমবে, মানে ১৭-১৮ হাজার কোটি টাকা, ১৭-১৮ হাজার টাকায় আপনি যদি মাস না চলে তাহলে আপনি দারিদ্র্য সীমার নিচে। তো আপনি খেতে পারছেন না, কটা খাবার দিলেন, আমি তো সেটা নিয়ে কথা বলিনি। আমি বলেছি না খেয়ে মরেছে সেটাও বলিনি, দারিদ্র্য সীমার নিচে কত মানুষ আছে। সো আপনি যদি, এবং অ্যাবসোলিউট পভার্টি, আমাদের তো দুটো দারিদ্র্য সীমা আছে, একটা হচ্ছে হতদরিদ্র বা চরম দারিদ্র্য সীমা, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা, আর একটা আমাদের ন্যাশনাল, আমি অ্যাবসোলিউটটার কথাই বলছি। ওটার সাথে তো খাইয়ে আছে কি না আছে তা তো নাই, এটা হচ্ছে আপনার ওই ইনকামটা আছে কি না, ওই ইনকাম নাই, এবং এইটুকু ওনার না বোঝার কোনো কারণ নাই। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ইজ ইন্টারাপ্টেড, এবং সেই কারণে মানুষের নতুন করে দারিদ্র্য সীমার নিচে যাবে। এটা কত, আমি আসবো আপনার কাছে, একজন দর্শক আছেন, একটা ফোন নেব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, খিলগাঁও থেকে বলছি, মোহাম্মদ শামসুল হক নাম। আমি মুশিয়া স্যারের কাছে দুটো কথা বলতে চাই। জি জি অবশ্যই। জি, মুশিয়া রহমান স্যার, আমি শামসুল হক, ভালো আছেন? জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ভালো আছেন? জি জি, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে বাজেট পাস করার আগেই সব জিনিসের দাম বেড়ে যায়, এটা কোন ধরনের জিনিস, কোন ধরনের বাজেট হইতেছে যে বাজেটের আগেই সব জিনিসের দাম বাড়াই দিয়ে বসছে 15 দিন আগে থেকে? এটা কিভাবে হয়? জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহিদ, আপনি শেষ করবেন। টিটো ভাই একটা কথা বলেছেন, ওনারা এটা করছেন, আমরা কি করছি, মানে একটা অদ্ভুত কথা। আমরা কি করব, মানে আমাদের একটা, এই সমাজের একটা অদ্ভুত প্রবলেম আছে, আমরা ফরজ বাদ দিয়ে মুস্তাহাব নফল নিয়ে টানাটানি করি। আপনি গভর্নমেন্টে আছেন, যেভাবেই হোক আছেন গভর্নমেন্টে, আপনি আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, এবং তাকে বলছি আরেকটা সংখ্যাতাত্ত্বিক ব্যাপার বলি, আমি আশা করি উনি জবাব দেবেন। আমাদের ইনডিরেক্ট ট্যাক্স মানে ভ্যাট, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক এই মুহূর্তে 70%-এর বেশি, ইনকাম ট্যাক্সের রেশিও কমছে। তার মানে আপনি ধনীর উপরে কম ট্যাক্স দিচ্ছেন, এই গরিব মানুষজনের প্রতিটা জিনিসের ট্যাক্স নিচ্ছেন। এবং একটা সরকার চালাই আমরা, এবারও অপারেটিং কস্ট সরকারের 3,80,000 কোটি টাকা। সরকার পুষবো, ঘুষ দেব, টিআইবির খানা জরিপ বলছে 12,000 কোটি টাকা বছরে ঘুষ দেব, এরপরও উনি বলবেন যে আমরা কি করছি? নো, আমি দিচ্ছি। এবং কনফার্ম করতে চাই এই দায়িত্ব সরকারের, আমরা কেউ যদি করি, আমরা করেছি, আমার দল থেকে আমরা করেছি, আমি পত্রিকায় দেখেছি, বিএনপি করি না, আমি বিএনপিও তার মতো করেছে, জাতীয় পার্টিও করেছে, কিন্তু এই রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের, আপনি প্রতিটা মানুষের জন্য করবেন। আমরা যদি না করি, সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো অধিকার তাদের নেই। জি, জনাব আপনি শুনছিলেন? আমি পরিষ্কার করে শুনতে পাইনি, আপনি যদি প্রশ্নটা আমাকে একটু করেন আমার জন্য সুবিধা হয়। মানে ওনার প্রশ্নের একেবারে মূল কথা যদি আমি বলি, সেটি হচ্ছে উনি বলছেন যে বিরোধী দল যারা রয়েছেন বা যেসব রাজনৈতিক বিরোধী দল রয়েছেন তারা কি করছে, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে সরকার কি করছে। কারণ সরকার তো জনগণের ট্যাক্সের টাকায় চলে, বা সরকারকে যেহেতু জনগণ ট্যাক্স দিচ্ছে, সুতরাং সরকারেরই আগে সেই রেসপন্সিবিলিটিস। জি, অবশ্যই সরকারেরই তো রেসপন্সিবিলিটি, সরকারই করবে। বিরোধী দল হিসাবে যেটা দায়িত্ব সেটা হলো বিকল্প একটা পন্থা বলে দেওয়া, যে আমি হলে কি করতাম, আমি হলে কিভাবে করতাম। ওনারা আমারটা নিয়ে সমালোচনা করতেছেন, ওনারা কি করছেন, ওনাদেরও তো ট্র্যাক রেকর্ড আছে। আমি আগের কথা বাদ দিলাম, 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 পর্যন্ত 10 বছর ওনারা ক্ষমতায় ছিলেন। ওনারা সোশ্যাল সেফটি নেট নিয়ে কি করছেন? জনাব আহসানুল ইসলাম টিটু, আপনার বোধহয় একটু সংশোধন হওয়ার প্রয়োজন একটি বিষয়, সেটি হচ্ছে যে এখানে বিএনপির কেউ নাই, নাগরিক ঐক্যের ডক্টর জাহিদুর রহমান আছেন।
মানে কে শুনেন, আমার কথা হলো আপনি ওই তত্ত্ব দিয়ে মাঠে না যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিয়ে আমাকে কথা বলতেই পারবেন, কিন্তু আমরা এই যে বিভিন্ন সংখ্যা দেওয়া হচ্ছে, দারিদ্র 2 কোটি হচ্ছে। শুনেন, গ্রামে গঞ্জে যান, গ্রামের বাজারে যান, ওইখানে ধান কাটার শ্রমিক এখন পাওয়া যায় না। ওইখানে মানুষের মতো ওই আগের মতো ওই মাটির ঘর বা ছনের ঘর নাই, ওই ঘরগুলি পাকা হয়েছে। মানুষের ঘরে ঘরে টিভি আছে, মানুষের ঘরে ঘরে রেফ্রিজারেটর আছে, শতভাগ লোকের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, সবার হাতে মোবাইল আছে। তো এই কথাগুলি ওনারা যখন বলে, বাস্তবতার নিরিখে ওনারা যাক। আমি তো ওনাকে বললাম ওনারা কোনো দল দরকার নাই, ওনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম উনি কালকে আমার কনস্টিটিউয়েন্সিতে যাক, একটা গাড়ি নিয়ে ছবি তুলে নিয়ে আসুক, বলুক যে এই যে হতদরিদ্রের গল্পটা উনি আমাকে বললো ওইটা প্রমাণ করুক আমার এলাকায়, যে হ্যাঁ আপনার এলাকায় এই পরিমাণ হতদরিদ্র, একেবারে কোনো জনাব হাসানুল ইসলাম টিটো কাজের লোক খুঁজে পাচ্ছি না। ডাক্তার জাহিদুর রহমান একটা প্রশ্ন করতে চাচ্ছেন। মিস্টার টিটো, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি নতুন দারিদ্র কত হয়েছে সানেম বাদ দেন, ব্র্যাক বাজে সব মিথ্যা কথা বলে, সব বিএনপি জামাতের সাথে আছে বাদ দিলাম। বাংলাদেশের অ্যাবসলিউট পভার্টি 11%, তার মানে সংখ্যায় এটা 16 কোটি যদি ধরেন, 2.25 কোটি, এবং 21% হচ্ছে ন্যাশনাল পভার্টি, তাতে 4.25 কোটির মতো মানুষ দরিদ্র সীমার নিচে আছে, ন্যাশনাল পভার্টি নিচে। এই ডেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা স্টেট ওন্ড প্রতিষ্ঠান, সরকারি বলছি না আমি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের ডেটা এটা। আপনি এটাকে কিভাবে চ্যালেঞ্জ করছেন? আপনি খালি গিয়ে দেখেন সেটা কি যথেষ্ট? আপনি আমার কথা বলতে পারেন নাই, চ্যালেঞ্জ করতেছি না আমি। এই বাংলাদেশের 112টা উপজেলার একটা উপজেলা যেখানে শতভাগ লোককে আমরা সোশ্যাল সেফটি নেটের আন্ডারে আনতে পেরেছি, এবং আমাদের যে সামাজিক কর্মসূচি সেই কর্মসূচিতে কোনো হতদরিদ্র কাউকে আমরা বাদ রাখি নাই। অতএব আমি তো অস্বীকার করতেছি না যে আমাদের দেশের মানুষ দরিদ্র নাই, আমি অস্বীকার করতেছি না যে আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তনের দরকার নাই, কিন্তু যে অর্থে তত্ত্বগুলি দেওয়া হয় অতটা খারাপ অবস্থা কিন্তু আমাদের নাই। আমাদের এই মুহূর্তে রিজার্ভের পরিমাণ $45 বিলিয়ন, এবং এই মানে ফরেন রিজার্ভ, এবং এই রিজার্ভটা বিল্ড আপ হয়েছে ফরেন রেমিটেন্সে। আপনি একটা কথা ভুলবেন না যে এই রেমিটেন্স গুলি আসে হলো একেবারে গ্রামে গঞ্জে, ওই খেটে খাওয়া মানুষগুলি যখন শ্রমিক হিসাবে বিদেশ থেকে পাঠায়, ওইটা যে রুরাল ইকোনমিতে আসে। এই রেমিটেন্স গুলা কিন্তু কোনো বড় লোকরা ফ্যাক্টরির মাধ্যমে আনে না, এই রেমিটেন্স গুলা আসে হলো একেবারে গ্রাম পর্যায়ে যারা শ্রমিক বিদেশে আছে। তো আমাদের গ্রামে গঞ্জে আমাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল, সেই অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসছে, এইটা আমি বলার চেষ্টা করছি। এবং যারা হতদরিদ্র তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকেও সামনের দিকে এগিয়ে নিয়ে আসতেছি, এই কথাটাই আমি বলেছি। আমি বলি নাই যে আমি অস্বীকার করি যে আমাদের এখানে দরিদ্র লোক নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও হয়তো আসবার চেষ্টা করব আপনার কাছে। জনাব মশিউর রহমান রাঙা, আরেকটি বিষয় প্রায়শই বলা হয়, সেটি হচ্ছে জনপ্রতিনিধি যারা আছেন তারা এই বিশেষ করে কোভিডকালীন সময়েও দেখা গেছে যে উদ্যোগগুলো সরকার নিয়েছে, সেই উদ্যোগগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে আমলাতন্ত্র রয়েছে, এবং জনপ্রতিনিধি তাদের এক ধরনের সমন্বয়হীনতা কিংবা দূরে থাকা বা তাদের সাথে সাংঘর্ষিক পরিস্থিতি, মতবিরোধ, এইসব কারণেও কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা সঠিক আছে। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় প্রতিমন্ত্রী ছিলাম, আমি কিন্তু পল্লী উন্নয়নের সমবায় প্রতিমন্ত্রী ছিলাম না, আমি স্থানীয় সরকার সহই ছিলাম। এবং আমার সময় মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় একসঙ্গে রেখেছিলেন দুইটাকে। অন্য এখন যেমন আলাদা, এর আগে আমার আগেও কিন্তু আলাদা ছিল। তো সুতরাং আমি স্থানীয় সরকারও আমরা দেখেছি সেই সময় যে আসলে গ্রামে ইউনিয়ন কাউন্সিল থেকে এগুলো তো সম্পূর্ণ প্রাইম মিনিস্টার ডিস্ট্রিবিউশন করে দেয়, জেলাওয়ারি উপজেলাওয়ারি ডিস্ট্রিবিউশন হয়। ডিস্ট্রিবিউশনের পরে দেখা যায় যে এগুলো যারা একদম যখন আমাদের দেওয়ার পর্যায়ে পড়ে মানুষদের, গরিব মানুষদের, হতদরিদ্রদের দেওয়ার জন্য দরিদ্রতা ভাগ করা আছে কিন্তু গ্রাম, প্রত্যেকটা গ্রামেই আপনার উপজেলাতেই উপজেলা যে চেয়ারম্যান এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা এগুলো ভাগ করে দিয়েছে যে হতদরিদ্র, দরিদ্র মানে কার কীরকম অবস্থাটা, কার ঘর দরকার, কার ঘর নেই, এগুলো কিন্তু প্রধানমন্ত্রীর কাছে সবগুলো রেকর্ডই কিন্তু এখন আছে। এখন টোটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে সবগুলো আছে। আগে যেরকম আপনার যে দুর্নীতিটা হতো সঙ্গে সঙ্গে ধরা যেত না, এখন কিন্তু সঙ্গে সঙ্গে ধরা যায় এবং ধরা পড়ে যায়, কয়েকদিনের মধ্যেই ধরা পড়ে যায়। এবং এটার কারণটা হচ্ছে যে আপনাদের মিডিয়া কিন্তু আগে এত মিডিয়া ছিল না। এই মিডিয়াকে ধন্যবাদ জানাতে হয় যে মিডিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তারা সেখানে সবাই চলে যায়, এবং অনেক পত্রিকা বাংলাদেশে সেই পত্রিকাওয়ালাও চলে যায়। সেই কারণে যে পরিমাণে দুর্নীতিটা আগে আমাদের সময় পর্যন্ত আমরা দেখেছিলাম, এখন তথ্য প্রযুক্তি আরও বেশি আরও উন্নত হওয়ার কারণে
যার কারণে এখন গ্রাম পর্যন্ত যে মানে এমপি বা আপনার উপজেলা চেয়ারম্যান বা আপনার ইউনিয়ন চেয়ারম্যান এখন আর অনেক কেউই আর হতে চায় না, যে না আর এসবের মধ্যে যায় কাজ নেই। কারণ এসবে তো আর লাভ নাই। কারণ ইলেকশন করতে তাদের একটা চেয়ারম্যান ইলেকশন করতে আপনার 5 কোটি টাকা লাগে। আপনি ইমাজিন করতে পারেন অবস্থাটা কী ছিল? আমি স্থানীয় সরকার যখন ছিলাম আমি তখন দেখেছি 5 কোটি টাকা নাকি সে সেখানে খরচ করছে। আমি নাম বলবো না। আবার কোনো জায়গায় দেখা গেছে যে না সে কিছুই খরচ করে নাই, গ্রামের মানুষই তাকে পয়সা দিয়ে চেয়ারম্যান করেছে। এটাও আছে, এটাও এমপিদের মধ্যে কিন্তু আছে, দেখেছি আমরা। তো যাই হোক, সেগুলো সব দিক থেকে বিবেচনা করলে আমাদের দেশটা একটা 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 রাইজিং কান্ট্রি হিসাবে আমি মনে করি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর অবদান যথেষ্ট থাকার কারণে এবং ওনার সহানুভূতি এবং ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং একটা রাজনৈতিক দলের থেকে উনি আমরা জাতির বঙ্গবন্ধুর কন্যা হিসাবে ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা, এই কারণেই আমরা কিছু সুবিধা পাচ্ছি। কিন্তু যারা সবসময় যা বলে অতিরঞ্জিত বলে, যেগুলো ওনার কানে যায়, উনি হয়তো হাসেন শুনে, কিন্তু উনি সব কিছুই জানেন যে বাংলাদেশে কত % দরিদ্র এখন আছে এবং আমরা একটু উন্নত জাতি হতে গেলে আমাদের কতদিন সময় লাগবে, এটা কিন্তু উনি জানেন। আমরা যখন স্থানীয় সরকার ছিলাম, পার্সোনালি ওনার সঙ্গে আমরা অনেকবার বৈঠক করেছি যে হতদরিদ্র থেকে আমাদের মানুষগুলোকে মধ্যমায় নিয়ে আসেন। তো সেটা মোটামুটি কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি, আসছে। এবং ভবিষ্যতে আমাদের বাংলাদেশের যে মানচিত্র আমাদের কিন্তু এখন আগের থেকে ডাবল হয়ে গেছে। সমুদ্র একটা পাওয়ার পর এটা মাননীয় প্রধানমন্ত্রী 95 একজন দর্শক আছেন, একটা ফোন নেব। সমত সংযোগটি মামলা করেছিলেন। মামলা করার পরে মায়ানমার থেকে এবং আমরা ভারতের কাছ থেকে একটা বিশাল আমরা সমুদ্র এলাকা কিন্তু আমরা পেয়েছি, এবং এর ভিতরে যে মিনারেলটা আছে এটা যদি আমরা উত্তোলন করতে পারি তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা ধনী দেশে পরিণত হব। ধন্যবাদ, আমাদের সেই প্রত্যাশা থাকবে। ডক্টর জাহিদুর রহমান, আমরা শেষ করব যে আরো যদি সুনির্দিষ্ট কিছু বিষয় থাকে সেগুলো যদি একটু উল্লেখ করেন। হ্যাঁ, আমি সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করছি। তার আগে মিস্টার টিটোর আরেকটা কথা একটু বলতে চাই। উনি সংখ্যা নিয়ে বললেন, অনেকগুলো সংখ্যা বলা যায়। ইনফ্যাক্ট উনি বক্তৃতা ওনার যখন প্রথম শুরু করলেন, উনি শুরু করেছেন এটা দিয়ে যে সংখ্যা মিথ্যা বলে না, উনি অনেকগুলো সংখ্যার পদ দিয়েছেন। সেই জন্যই আমি আসলে সংখ্যা দিচ্ছিলাম। আমিও তাই মনে করি আমরা যদি প্রপার সোর্স থেকে সংখ্যা দেই, সংখ্যা মিথ্যা বলে না। হ্যাঁ, একটা ঘটনা ঘটে যে আমরা কেউ আমাদের ফেভারের সংখ্যা দেখাই, কেউ ওই সংখ্যা দেখায়। কথার কথা, আপনি বলছেন আমার জিডিপি গ্রোথ এত হচ্ছে, সত্য ধরে নিলাম, যদি আমাদের জিডিপি গ্রোথের ডেটা ম্যানিপুলেশন আছে, এটা সত্য, এটা সময় থাকলে আমি দেখাতে পারতাম, মেনে নিলাম। কিন্তু একই সাথে আমি যদি বলি বাংলাদেশের জিডিপি গ্রোথ যখন 6.5, 7, 7.5 গেল, ততদিন আমাদের দারিদ্র কমার পার্সেন্টেজ কিন্তু কমে গেল। এটাও পরিসংখ্যান ব্যুরোর ডেটা। 6 সাল থেকে 10 সাল পর্যন্ত বাংলাদেশে যখন জিডিপি গ্রোথ 6, 6.5 কাছাকাছি ছিল, তখন 1.7% হারে দারিদ্র কমেছে প্রতি বছর। 10 থেকে 16তে জিডিপি গ্রোথ বাড়লো, কিন্তু আমাদের দরিদ্র কমছে 1.2%, 0.5% কিন্তু কমার রেট কমে গেছে। এটাও একটা ডেটা। সেজন্য অবশ্যই আমরা পিক অ্যান্ড চুজ করছি। আমরা চরম বৈষম্যের উন্নয়ন হচ্ছে, যতটুকু হচ্ছে। একটা উদাহরণ দেই, রাঙাভাইয়ের বিভাগের কথা বলি। রংপুর বিভাগে তো 8টা জেলা, বাংলাদেশের সবচেয়ে গরিব 5টা জেলা, 10টার মধ্যে 5টা জেলায় রংপুরে। এর মধ্যে অবিশ্বাস্য কথা হচ্ছে কুড়িগ্রাম। আমি আবারও বলছি, এগুলো প্রত্যেকটা পরিসংখ্যান ব্যুরোর ডেটা। কুড়িগ্রামে পভার্টির পার্সেন্টেজ 72%, দারিদ্র সীমায় 72%। এরপর দিনাজপুর 64%, এবং 10টার মধ্যে 5টাই রংপুর জেলায়। আচ্ছা, এখন আপনি যদি সুষমভাবে চিন্তা করেন, আপনি রংপুরে এডিপি বরাদ্দ যত বেশি বাড়াবেন, তাই না, ও দরিদ্র, ওকে বেশি দিতে হবে। তো এই 8টা জেলা আমাদের এডিপি বরাদ্দের 3.13 to 3.5% পায়, অথচ দারিদ্র সেখানে সবচেয়ে বেশি। আমরা না মুক্তিযুদ্ধের আগে 70 সালে একটা পোস্টার ছিল, সোনার বাংলা শ্মশান কেন। আমরা একটা পোস্টারের মধ্যে দেখিয়েছিলাম আমার এখানে এত আয় হয় কিন্তু খরচ কম হয়, আমি গরিব, আমার এখানে জিনিসের দাম বেশি। এখন আমি বলি যে রাঙা ভাইরা বলতেই পারেন যে সোনার রংপুর শ্মশান কেন, এরকম একটা মুভমেন্ট কিন্তু সম্ভব, কারণ এটা হচ্ছে। সো এবং আরেকটু যোগ করি, যেখানে 71% বা 2% একটা জেলায় দারিদ্র আছে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এসব জায়গায় দারিদ্র 1, 2, 3%, অথচ সেখানে বরাদ্দ। আমি স্বাধীনতার এই 50 বছরে দাঁড়িয়ে বলছি, এরকম আরও অনেক ডিটেইলিংয়ের জায়গা আছে যেখানে আপনি দেখবেন একেবারেই সাধারণ মানুষের জন্য কোনোদিনও এই গভর্নমেন্ট কখনো বাজেট প্রণয়ন করে নাই। তার মাথার মধ্যে ছিল অন্য কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ, 1%, 2%, 5% মানুষের জন্য। যেমন একটু খেয়াল করুন, গার্মেন্টের কথা বললেন, গার্মেন্টের অর্ডার সব ঠিক হয়ে গেল, তাদের একটা কন্টিনজেন্সি থাকতে পারতো। আমরা বলতে পারতাম যে তুমি তো সবসময় ব্যবসা করছো, তুমি একটু এটা মিটায় নাও, কথার কথা, তারপর না পারলে পরে দেখো। কিন্তু আপনি সুর করে টাকা দিয়ে দিলেন,
লোন বলছেন, লোনটা অনেক দেরি করে দেবে এবং বাংলাদেশের লোনের পরিণতি কি হয় সেটা আমরা জানি। আর বৃহৎ শিল্পের কাছেও যদি আছে, আপনি জানেন এই লোন উনি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছেন কিনা সরকার সেটার ফিডব্যাকের বাধ্যবাধকতা রাখে নাই। সো ওই টাকা নিয়ে আপনি এবার স্থাবর সম্পত্তি কিনেন বা পাচার করে দেন, বাইরে বাড়ি কেনেন, ওইটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। এবং এই লোনটা দেওয়ার জন্যই আপনি 2% রিশিডিউলিং দিয়ে বিরাট সব ডিফল্টারকে রেগুলারাইজ করছিলেন। অসংখ্য ধন্যবাদ। জনাব আসানুল ইসলাম টিটু। জি, আমাকে একটু প্রশ্ন করতে হবে, আমি ওনার সব কথাগুলি শুনি। আচ্ছা, ওনার মূল কথা যেটা সেটি হচ্ছে যে সুবর্ণ জয়ন্তীর বছরে যেই বাজেট দেয়া হলো সেই বাজেটেও ডিসক্রিমিনেশন আছে বা বৈষম্য রয়েছে। বিশেষ করে উনি কিছু এলাকার কথা বলেছেন, যেমন রংপুরের 8টা জেলায় উনি বলেছেন যে সেখানে দারিদ্র্যের হার বেশি থাকলেও এডিপির অ্যালোকেশনে দেখা গেছে কম, এবং যেখানে দারিদ্র্যের হার কম সেখানে এডিপিতে অ্যালোকেশন বেশি। এই ধরনের অসঙ্গতিগুলোর কথা উনি তুলে ধরেছেন। জি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অর্জন যে 1971 সালে একেবারে শূন্য রিজার্ভ থেকে বাংলাদেশের যাত্রা শুরু হয়, এবং সেইখানে আমাদের যে প্রভার্টি লেভেল ছিল 84%। সেইখান থেকে আজকে আমাদের দারিদ্র সীমা এই কোভিডের আগেও 20.5-এ নেমে এসেছিল, এবং আমরা প্রত্যেকটা সূচকে, সেটা ফরেন রিজার্ভ হোক, এক্সপোর্ট হোক, সামাজিক সূচক হোক, সবকিছুর চেয়ে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছি। যেটা বাংলাদেশ ছিল একটা বটমলেস বাস্কেট কেস, সেইখান থেকে কিন্তু আজকে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটা প্রগতিশীল দেশ। পভার্টি এলিভেশন বলেন, আপনি জলবায়ু ইয়ে বলেন, যে কোনো জিনিসের বাংলাদেশ কিন্তু আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত। তো আমি মনে করি যে বাঙালি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের গৌরবান্বিত হওয়া উচিত যে আমরা 70 বছরে কোথায় এসে পৌঁছেছি। হ্যাঁ, আমরা আরো এগিয়ে যাব, আমাদের সেই পরিকল্পনা আছে। আমরাও এগিয়ে যাব, এবং আমরা যদি আরো সুষম বন্টন করতে পারি, আমরা যদি আরো বেশি উদ্যোক্তা তৈরি করতে পারি, কর্মসংস্থানের তৈরি হবে। আমাদের 100টা এক্সপোর্ট প্রসেসিং জোন হচ্ছে, সেগুলো যখন পূর্ণ ক্ষমতায় চালু হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে এবং দেশও এগিয়ে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব আসানুল ইসলাম টিটু, অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর জাহিদুর রহমান এবং মশিউর রহমান রাঙ্গা এমপি, আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করছি নিটল টাটা এটিএন সংলাপ পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।